এগুলো আপনি রিয়েল এস্টেট বিজনেসে আছেন, একটা প্রপার্টি একটা এলএলসির নামে কিনলেন, আরেকটা প্রপার্টি আরেকটা এলএলসির নামে কিনলেন, তাহলে হবে কি একটা প্রপার্টিতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আরেকটা প্রপার্টিকে এফেক্ট করবে না। লাইবিলিটিটা আপনি কি করতে চান ওটার উপর ডিপেন্ড করবে আপনার কি এলএলসি করবেন না পার্টনারশিপ করবেন নাকি আপনি সি কর্পোরেশন করবেন নাকি এস কর্পোরেশন করবেন। আপনার বিজনেসটা আপনি সেপ্টেম্বর মাসে ক্লোজ করে দিলেন, কিন্তু সেপ্টেম্বরের 20 তারিখে যে আপনার সেলস ট্যাক্স ডিউ আছে এটা তো আপনি ফাইল করতে হবে এবং সেখানে বলতে হবে ইটস এ ফাইনাল সেলস ট্যাক্স রিটার্ন। আপনি সেলস ট্যাক্স ফাইল করেন কোয়ার্টারলি, আপনি যদি ফাইনাল সেলস ট্যাক্স ফাইল না করেন প্রতি কোয়ার্টারে আপনাকে স্টেট পেনাল্টি দিতে থাকবে। ক্ষুদ্র ব্যবসা করার ক্ষেত্রে যে কাঠামো যে স্ট্রাকচারগুলো আছে, যেমন এলএলসি আছে, এস কর্পোরেশন আছে, সি কর্পোরেশন আছে, এই স্ট্রাকচারগুলো কোনটা দিয়ে শুরু করলে আমার জন্য সুবিধাজনক হবে সর্বক্ষেত্রে, এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। আচ্ছা, তো আমরা সময় আমাদের অত একটু বেশি নাই, যেহেতু আমরা একটু করবো। হ্যাঁ, তো আমরা সবাই মোটামুটি জানি যে টাইপ অফ বিজনেসগুলো যেগুলো মোর কমন ইন ইউএসএ, যারা ছোট বিজনেস করেন তাদের জন্য, যে প্রথমত যারা সেলফ এমপ্লয়েড তারা কিন্তু কোনো বিজনেস ওপেন না করে লিগাল স্ট্রাকচার ছাড়াই করেন নিজের নামে বা যে কোনো একটা নাম দিয়ে, যেগুলো যে আপনার চিস্তি কনসাল্টিং, চিস্তি এটা একটা দিলেন আপনি, বাট দের ইজ নো লিগাল স্ট্রাকচার। তারপর আপনি চাইলে হয়তো একটা ডিবিএ রেজিস্ট্রেশন করতে পারেন, যেটা সোল প্রপার্টারশিপ বলা যেতে পারে আর কি। আর সেলফ এমপ্লয়েড যারা, তারপরে যদি আপনি একটু ফর্মালি করতে চান সেক্ষেত্রে আপনি একটা এলএলসি ওপেন করতে পারেন। হ্যাঁ, সিঙ্গেল মেম্বার এলএলসি হইতে পারে, পার্টনারশিপ হইতে পারে। তো পার্টনারশিপ মানে সিঙ্গেল মেম্বার এলএলসি মানে আপনি একাই ওনার, আপনার আর কোনো পার্টনার নাই। আপনার যদি কোনো পার্টনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা পার্টনারশিপ হিসাবে ওপেন করতে পারেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আমরা অলওয়েজ প্রিফার করি, বলি যে আপনার পার্টনারশিপের জন্য অপারেটিং একটা এগ্রিমেন্ট রাখেন, কারণ আমরা যেহেতু এই প্রফেশনে আছে আমরা প্রচুর ডিসপিউট দেখি। 3 জন ফ্রেন্ড মিলে একটা রেস্টুরেন্ট খুললেন বা দোকান খুললেন, 2 মাস পরে ঝগড়া হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা 6 মাস পরে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে আপনাদের কোনো ফর্মাল অপারেটিং এগ্রিমেন্ট না, যে কে কি কাজ করবে, কার কি দায়িত্ব, কে লায়াবিলিটি নিবে, কে খরচ দিবে, কে পেরোল রান করবে। তো দেখা গেলো যে আপনি ওপেন করলেন, ওপেন করার সময় মনে হচ্ছিল যে না দরজা খোলার পর দিন থেকে টাকা আসা শুরু করবে, বা দরজা খোলার পরে যে 1 বছর পকেট থেকে টাকা দিতে হবে সেটা হয়তো কারো মাথায় থাকে না। তো এই জন্য অপারেটিং এগ্রিমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমাদের এই ডিটেলসটা বলতে গেলে হয়তো আমাদের অনেক টাইম লাগবে, তো অন্য আরেকদিন হয়তো আমরা ডিটেলস নিয়ে কথা বলতে হবে। বাট আরেকটা যেটা আপনারা করতে পারেন যে সি কর্পোরেশন করতে পারেন। তো সি কর্পোরেশন করলে হয় কি যে সি কর্পোরেশনের মধ্যে ডাবল ট্যাক্সেশনের একটা ব্যাপার থাকে, অথবা আপনার যে প্রফিটটা আপনি রিইনভেস্ট করতে পারেন। এখন লাইবিলিটিটা আপনি কি করতে চান ওটার উপর ডিপেন্ড করবে আপনার কি এলএলসি করবেন না পার্টনারশিপ করবেন নাকি আপনি সি কর্পোরেশন করবেন নাকি এস কর্পোরেশন করবেন। তো এস কর্পোরেশনটা যেটা বলে রাখি আমি, যে এস কর্পোরেশনটা কোনো লিগাল এন্টিটি স্ট্রাকচার না। এস কর্পোরেশনটা হচ্ছে যে ট্যাক্স স্ট্যাটাস, রাইট? আপনি ট্যাক্স ফাইলের জন্য একটা এস কর্পোরেশন স্ট্যাটাস, আর সি কর্পোরেশন আর এলএলসি হচ্ছে লিগাল স্ট্যাটাস। তো মোরলেস আপনি বিজনেস টাইপটা কি হবে, এলএলসি হবে না সি কর্পোরেশন হবে, ডিপেন্ড করতেছে আপনি কি করতে চান, আপনি কতটুকু লায়াবিলিটি প্রোটেকশন চান, আপনার পার্সোনাল ইনকাম কত, আপনার আর কি কি বিজনেস আছে, বিজনেসগুলোর স্ট্রাকচার কি কি আছে। তো অনেকগুলো ক্রাইটেরিয়ার উপরে। তো মেনলি আপনার ডিপেন্ড করবে যে আপনি যখনই একটা বিজনেস ওপেন করতে চান জাস্ট হুট করে একটা এলএলসি খুলিয়েন না, বা হুট করে একটা সি কর্পোরেশন খুলিয়েন না। খোলার পরে আবার ট্যাক্স ফাইলের একটা ঝামেলা থাকে, আবার ট্যাক্স ফাইল না করলে কিন্তু আপনার পেছনে স্টেটাস বা আইআরএস আসবে। সো খোলার আগে আপনি একজন সিপি এর সাথে বসেন, বৈশাখ কথা বলেন যে আসলে আপনার কর্পোরেশন খোলার দরকার কিনা, আসলে আপনার এস কর্পোরেশন খোলার দরকার কিনা, হ্যাঁ, এবং আপনার কোন টাইপটা হলে আপনার সিচুয়েশনের জন্য বেটার। কারণ আপনার ফ্রেন্ড একটা এলএলসি খুলছে, ডাজন্ট মিন এলএলসি আপনার জন্য বেটার হবে। তো অনেক সময় হইতে পারে যে 3 জন পার্টনার থাকলে 3 জনের জন্য হয়তো 3 ধরনের বিজনেস বেটার হইতে পারে, হ্যাঁ, কিন্তু এই স্ট্রাকচারগুলো যেগুলো আছে যে কোনো একটা স্ট্রাকচারের মধ্যে থাকলে আপনার লায়াবিলিটি প্রোটেকশন মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার লায়াবিলিটিটা প্রোটেক্ট করা। দেখা গেলো আপনি রিয়েল এস্টেট বিজনেসে আছেন, একটা প্রপার্টি একটা এলএলসির নামে কিনলেন, আরেকটা প্রপার্টি আরেকটা এলএলসির নামে কিনলেন, তাহলে হবে কি একটা প্রপার্টিতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আরেকটা প্রপার্টিকে এফেক্ট করবে না। তো আজকে আমি মেনলি যেটা নিয়ে কথা বলতে চাই, রিসেন্টলি আমি অনেকগুলো ব্যাপার আমার অফিসে আসতেছে, দেখতেছি যে ক্লোজিংয়ের ব্যাপারটা আর কি, বিজনেস শুরু করার পরে ক্লোজিংয়ের ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাই। কারণ যেটা হয় এখানে মিসকনসেপশন হয়, সেটা হচ্ছে যে আপনি বিজনেস আপনি একটা ওপেন করলে 2-3 মাস আপনি পেরোল রান করলেন, হ্যাঁ, আপনার এমপ্লয়ি আছে, আপনি ইন্স্যুরেন্স নিলেন, হ্যাঁ, তো বিজনেসটাও
প্রথম হলো বিজনেসটা রেজিস্টার করার পর আপনি একটা বিজনেস ওপেন করতে যাবেন, তো আরও অনেক লাইসেন্সিংয়ের ব্যাপার আছে, রাইট? আপনি একটা বিজনেস ওপেন করতে গেলে আপনার যদি গ্রোসারি শপ বা রেস্টুরেন্ট হয়, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট অফ অথরিটি নিতে হবে, সেলস ট্যাক্সের জন্য পারমিট নিতে হবে, ফুড এস্টাবলিশমেন্ট লাইসেন্স নিতে হবে যদি আপনার রেস্টুরেন্ট হয়, হ্যাঁ। তারপর আপনার যদি আপনি এমপ্লয়ি হায়ার করেন, আপনার যদি 2-3 জন এমপ্লয়ি থাকে, সেক্ষেত্রে আপনার ওয়ার্কার্স কম্পেনসেশন ইন্স্যুরেন্স নেওয়া লাগবে, ডিসেবিলিটি ইন্স্যুরেন্স নেওয়া লাগবে, তারপর আপনার জেনারেল লায়াবিলিটি ইন্স্যুরেন্স লাগবে। তো আপনি পেরোল রান করবেন, আপনার ডিপার্টমেন্ট অফ স্টেটে আপনি ওয়ার্কার্স কম্পেনসেশন ইন্স্যুরেন্সের জন্য রেজিস্টার করতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যখন একটা ক্লায়েন্ট আমরা অনবোর্ড করলাম, তাদের একটা বিজনেস আমরা পরিচালনা করতে যার জন্য পেরোল করতেছি, বাট আপনি এটা বিজনেসটা ক্লোজ করে দিলেন, আপনি লিস্টটা হারাইলেন, লিস্টটা হারায় আপনি দোকান বন্ধ করে দিলেন, দেওয়ার পরে আপনার কাছে মনে হচ্ছে যে আমার বিজনেস ক্লোজ, বাট আপনি তখন কিন্তু আপনার বিজনেস ক্লোজ হচ্ছে না, কারণ আপনি বিজনেস ক্লোজ করার জন্য অনেকগুলো স্টেপ আছে। হ্যাঁ, আপনার দোকান আপনি শাটার বন্ধ করে দেওয়ার মানে বিজনেস ক্লোজ না, যেটার জন্য অনেকে প্রবলেমে পড়তেছেন। কি আপনি যে অ্যাকাউন্টগুলো ওপেন করছেন, যে লাইসেন্সগুলো নিচ্ছেন, যে ট্যাক্সগুলো ফাইল করতেছিলেন, ওগুলো কিন্তু আপনি ফাইনাল ট্যাক্স ফাইল করতে হবে এবং লাইসেন্সগুলো ক্লোজ করতে হবে। তো প্রথম হচ্ছে আপনার ফাইনাল ট্যাক্স ফাইল করতে হবে এবং আপনার এমপ্লয়ীদের কাছে কোনো ব্যালেন্স ডিউ থাকলে সেটা পে করতে হবে, আপনার কোনো ট্যাক্স ডিউ থাকলে সেটা আপনি পে করতে হবে, আপনার যদি ওয়ার্কার থেকে থাকে, যে কন্ট্রাক্ট পেমেন্ট যদি থাকে তাদেরকে পে করতে হবে, তারপরে আপনার ইআইএন নাম্বারটা ক্যান্সেল করতে হবে, স্টেটে আপনার বিজনেসটাকে রেজুলেশনের জন্য সাবমিট করতে হবে। তো এখন যেটা হচ্ছে যে আপনি পেরোল রান করতেন, আপনি সেলস ট্যাক্স দিতেন, আপনার বিজনেসটা আপনি সেপ্টেম্বর মাসে ক্লোজ করে দিলেন, কিন্তু সেপ্টেম্বরের 20 তারিখে যে আপনার সেলস ট্যাক্স ডিউ আছে, এটা তো আপনি ফাইল করতে হবে এবং সেখানে বলতে হবে ইটস এ ফাইনাল সেলস ট্যাক্স রিটার্ন। আপনি যদি ফাইনাল সেলস ট্যাক্স রিটার্ন ফাইল না করেন, 3 মাস পরে আপনাকে স্টেট আপনাকে পেনাল্টি সহ চিঠি পাঠাবে, যেটা আমরা ফেস করি প্রচুর। এই জন্য আমি আজকে এটা বলতে চাচ্ছি, অনেকেরই যারা বিজনেস ওপেন করা থেকে ক্লোজ করা মোর কমপ্লিকেটেড এবং ইটস এ লেন্থি স্টেপ বাই স্টেপ প্রসেস। তো এখন আপনি পেরোল দিতেন 3 জন এমপ্লয়িকে, তো পেরোল যদি দিতেন তাদেরকে আপনি W2 দিতে হবে আগামী বছর, আপনি তাদের রেকর্ড রাখতে হবে। হ্যাঁ, আপনি যদি 1099 জোয়ার জন্য কোনো এমপ্লয়ি থেকে আগামী বছর জানুয়ারির 31 তারিখের মধ্যে W2 দিতে হবে। আপনি বিজনেস ক্লোজ করে দিয়েছেন, ইট ডাজেন্ট ম্যাটার, রাইট? তারপরে আপনি যখন পেরোল ট্যাক্সটা কিন্তু কোয়ার্টারলি হয়, হ্যাঁ, 3 মাস পরে পেরোল ট্যাক্স সাবমিট করতে হয়। তো এখন আপনি সেপ্টেম্বরের বিজনেসে আপনি শাটার ক্লোজ করে দিয়েছেন, আপনি সেপ্টেম্বরের মধ্যে তো আপনি কোয়ার্টারলি পেরোল ট্যাক্স সাবমিট করতে হবে এবং কোয়ার্টারলি পেরোল ট্যাক্সের মধ্যে আপনি যদি না লিখে দেন যে এটা ফাইনাল পেরোল ট্যাক্স রিটার্ন, তাহলে তো স্টেট এবং আইআরএস ওয়েট করবে পরের ট্যাক্স রিটার্নের জন্য, ওইটা আপনি করতে হবে। তো এখন এইগুলা অনেক সময় মানুষজন করে না করার পরে হয় কি যে আমার লিস্ট চলে গেছে, আমার বিজনেস আমি ক্লোজ করে দিয়েছি, শাটার বন্ধ, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করে দিছি, তখন হবে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা গেল আপনার ইন্স্যুরেন্সের পেমেন্ট আপনি দিচ্ছেন না, যেটা আপনি মান্থলি পেমেন্ট দেওয়ার কথা ছিল, আপনার নেগেটিভ হয়ে যাবে আপনি ইন্স্যুরেন্স পেমেন্ট, তখন আপনার কাছে হয়তো ব্যাঙ্ক চিঠি পাঠাবে, হ্যাঁ, নন পেমেন্টের জন্য। আপনার পেরোল কোম্পানি যদি আপনার এখান থেকে ডেবিট না করতে পারে, পেরোল কোম্পানি আপনাকে চিঠি পাঠাবে। তো আপনি বিজনেস ক্লোজ করার আগে সিট ডাউন উইথ ইউর সিপিএ, সিট ডাউন উইথ ইউর অ্যাকাউন্টেন্ট, যে কী অ্যাকাউন্ট আমি ওপেন করছি, কী অ্যাকাউন্ট আমার ক্লোজ করতে হবে এখন, এবং কোন জিনিসগুলো আমি ফাইল করতে হবে। তো আমি অনেক কেসেস যেগুলো আমি এই গত সপ্তাহে একটা ব্যাপার নিয়ে করতেছিলাম, যে আপনি সেলস ট্যাক্স ফাইল করেন কোয়ার্টারলি, আপনি যদি ফাইনাল সেলস ট্যাক্স ফাইল না করেন, প্রতি কোয়ার্টারে আপনাকে স্টেট পেনাল্টি দিতে থাকবে এবং এস্টিমেটেড পেনাল্টি দিতে থাকবে, এবং এটা আপনি 2-3 বছর পরে হয়তো এটা আপনার গার্নিশমেন্টে গেলে তখন দৌড়ে যাবেন সিপিএর কাছে, কি ব্যাপার আমার $20,000 ফাইন করতে গিয়ে আসলো, আমার তো ব্যবসা ক্লোজ করে দিচ্ছি। তো আমি আজকে এটা বলার কারণ হচ্ছে বিজনেস ওপেন করার আগে আপনি জানেন যে আপনার বিজনেসের ওপেন করার পরে কি স্টেপগুলো আছে, বিজনেস ক্লোজিংটা স্টেপ বাই প্রসেস, আপনি প্রতিটা প্রসেস ফলো করতে হবে। আপনি ফাইনাল সেলস ট্যাক্স ফাইল করবেন, ফাইনাল পেরোল ফাইল করবেন, তারপরে আপনি এমপ্লয়ীদেরকে পে করবেন, তারপরে আপনি রেজুলেশনের জন্য ফাইল করবেন, রেজুলেশনের জন্য ফাইল করার পরে রেজুলেশন যখন অ্যাপ্রুভ হবে, তখন আপনি আবার আইআরএসের সাথে যোগাযোগ করে আপনি ইআইএন নাম্বার নিয়েছিলেন না বিজনেস ওপেন করার পর, ইআইএন নাম্বারটা আপনি ক্লোজ করতে হবে, ঠিক আছে? তো ইআইএন নাম্বার ক্লোজ করার পর তখন যে আপনার বিজনেস ইজ ক্লোজিং। তো আপনি শুধু আপনার বাড়িওয়ালার কাছে আপনি লিস্ট ফেরত দিয়ে দিলেন, আপনার বিজনেস ক্লোজ, এরকম না, এটা নয়, রাইট? তো যাই হোক, এটা আমি বলার কারণে ফেসিং সাম অফ দিস ইস্যুস, যদি কারো ভালো লেগে থাকে বা কারো যদি কাজে লেগে থাকে, মেক শিওর করেন, হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা করছেন, তাদের যে করণীয়টা কি সেটা আপনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।